নমস্কার। গল্পের জংশনে আমার সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত। গল্পের জংশনের আজকের নিবেদন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, পুরনো জিনিস। মদনবাবুর একটা নেশা পুরনো জিনিস কেনা। মদনবাবুর পৈতৃক বাড়িটা বিশাল বড়, তার টাকার অভাব নেই। বিয়ে টিয়ে করেননি বলেই এই একটা বাতিক নিয়েই থাকেন। বয়স খুব বেশিও নয়, 30 কি 35-এর মধ্যেই। তিনি ছাড়া বাড়িতে একটি পুরনো রাঁধুনি বামন আর একটি চাকর আছে। মদনবাবু দিব্যি আছেন, ঝুট ঝামেলা নেই, কোথাও পুরনো জিনিস। কিন্তু জিনিস কিনে ঘরে ডাই করছেন তার হিসেব নেই। তবে জিনিসগুলো ঝাড়পোছ করে সযত্নে রক্ষা করেন তিনি। ইঁদুর আরশোল উই পোকার বাসা হতে দেন না তাতে। ট্যাগ ঘড়ি, দেয়াল ঘড়ি, আলমারি, খাট পালং, ডেস্ক, টেবিল, চেয়ার, দোয়াতদানি, নস্যির ডিবে, কলম, ঝাড় লণ্ঠন, বাসনপত্র সবই তার সংগ্রহে আছে। খবরের কাগজে তিনি সবচেয়ে মন দিয়ে পড়েন পুরনো জিনিস বিক্রির বিজ্ঞাপন। রোজ অবশ্য ওরকম বিজ্ঞাপন থাকে না, কিন্তু রবিবারের কাগজে দু একটি তো থাকেই। আজ রবিবার সকালে মদনবাবু খবরের কাগজ পড়তে পড়তে এক জায়গায় এসে উত্তেজিত হয়ে পড়লেন। ম্যাকফার্লেন সাহেবের 150 বছরের পুরনো বাড়ির সব জিনিস বিক্রি করা হবে। ব্রড স্ট্রিটে ম্যাকফার্লনের সাহেবের যে বাড়িটা আজও টিকে আছে তার অবস্থা খুবই শোচনীয়। বড় অবস্থা। কর্পোরেশন থেকে বহুবার বাড়ি ভাঙার নোটিশ দেওয়া হয়েছে, কিন্তু বুড়ো ম্যাকফার্লেনের আর সরবার জায়গা ছিল না বলে বাড়িটা ভাঙা হয়নি। ওই বাড়িতে ম্যাকফার্লেনের 3 পুরুষের বাস। জন ম্যাকফার্লেনের সঙ্গে মদনবাবুর একটা চেনা ছিল, কারণ জন ম্যাকফার্লেনের পুরনো জিনিস কেনার বাতিক ছিল। মাত্র মাস 5 আগে সাহেব মারা যান। তখনই মদনবাবু তার জিনিসপত্র কিনে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু পারেননি। এক অবাঙালি ব্যবসায়ীর কাছে আগে থেকেই বাড়ি এবং জিনিসপত্র বাধা দেওয়া ছিল। সেই ব্যবসায়ী মদনবাবুকে সাফ বলে দিয়েছিলেন, উটকো ক্রেতাকে জিনিস বিক্রি করা হবে না, নিলামে চড়ানো হবে। মদনবাবু তার বুড়ো চাকরকে ডেকে বললেন, ওরে ভজা, আমি চললুম। দোতলার হলঘরটার উত্তর দিক থেকে পিয়ানোটাকে সরিয়ে কোণ ঠেসে দিস, আজ কিছু নতুন জিনিস আসবে। ভজা মাথা নেড়ে বলে, নতুন নয়, পুরনো। ওই হলো আর কি। আর রাঁধুনিকে বলিস খাবার ঢাকা দিয়ে রাখে যেন, ফিরতে দেরি হতে পারে। মদনবাবু ট্যাক্সি হাঁকিয়ে যখন ম্যাকফার্লেনের বাড়িতে পৌঁছলেন তখন সেখানে বেশ কিছু লোক জড়ো হয়ে গেছে। মদনবাবু বেশিরভাগ লোককেই চেনেন। এরা সকলেই পুরনো জিনিসের সমজদার এবং খদ্দের। সকলেরই বিলক্ষণ টাকা আছে। মদনবাবু বুঝলেন আজ তার কপালে কষ্ট আছে। আদেও কোনো জিনিস হাত দেওয়া যাবে কিনা সন্দেহ। নিলামের আগে খদ্দেররা এঘর ওঘর ঢুকে ম্যাকফার্লেনের বিপুল সংগ্রহ রাশি দেখছে। আসবাবপত্র থেকে শুরু করে ছোটখাটো জিনিসের একখানি বিশেষ। কোনটা ছেড়ে কোনটা ধরেন তা ভাবতে গিয়ে মদনবাবু হিমশিম খেতে লাগলেন। বেলা 12টায় নিলাম শুরু হলো। একটা করে জিনিস নিলামে ওঠে আর সঙ্গে সঙ্গে হাঁকডাক পড়ে যায়। মদনবাবুর চোখের সামনে একটা মেহগনির পালঙ্ক 10,000 টাকায় বিকিয়ে গেল। একটা কাঠ গ্লাসের পানপাত্রের সেট বিকিয়ে গেল 12,000 টাকায়। এছাড়া মুক্তোর মালার দাম উঠল 40,000। মদনবাবু বেলা 4টে অবধি একটা জিনিসও ধরতে পারলেন না। মনটা ভারী খারাপ হয়ে গেল। দর আজ যেন বেশি উঠে যাচ্ছে।
একেবারে শেষ দিকে একটা পুরনো কাঠের আলমারি নিলামে উঠল, বেশ বড়সড় এবং সাদামাটা। আলমারিটা অন্তত একটা স্মৃতিচিহ্ন হিসাবে কবজা করার জন্য মদনবাবু প্রথমেই দর হাঁকলেন 5,000। অমনি পাশ থেকে কে যেন ডেকে দিল 20,000। মদনবাবু অবাক হয়ে গেলেন। একটা কাঠের আলমারির দর এত ওঠার কথাই না। কেউ ফাঁকা আওয়াজ ছেড়ে দর বাড়াচ্ছে নাকি? নিলামে এরকম প্রায়ই হয়। তবে মদনবাবুর মর্যাদাতেও লাগছিল খালি হাতে ফিরে যাওয়াটা। একটা কিছু না নিয়ে যেতে পারলে নিজের কাছেই যেন মুখ দেখাতে পারবে না। মদনবাবু তাই মরিয়া হয়ে ডাকলেন 21,000। আশ্চর্য এই যে দর আর উঠল না। 21,000 টাকায় আলমারিটা কিনে মহানন্দে বাড়ি ফিরলেন মদনবাবু। যদিও মনে মনে বুঝলেন দরটা বড্ড বেশি হয়ে গেল। পরদিন সকালে আলমারিটা কুলিরা ধরাধরি করে পৌঁছে দিয়ে গেল। দোতলার হল ঘরের উত্তর দিকের জানলার পাশেই সেটা রাখা হলো। বেশ ভারী জিনিস। 10টা কুলি গলদঘর্ম হয়ে গেছে এটাকে তুলতে গিয়ে। নিলামওয়ালা দেওয়া চাবি দিয়ে আলমারিটা খুলে দেখলেন মদনবাবু। নিচে আরো কয়েকটা ড্রয়ার, মাঝখানে ওয়ার্ড্রব। মদনবাবুর অনেকক্ষণ ধরে খুঁটিয়ে দেখলেন জিনিসটা। বর্মার সেগুন কাঠের তৈরি ভালো জিনিস, কিন্তু 21,000 টাকা দরটা বেজায় বেশি হয়ে গেছে। তার আর কি করা? এই নেশা যার আছে তাকে মাঝে মাঝে ঠকতেই হয়। 21,000 টাকা ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়েছিলেন। গভীর রাতে মদনবাবু ম্যাকফার্লেনি সাহেবের স্বপ্ন দেখলেন। পুরো তাকে বলছে, তুমি মোটেই ঠকনি হে, বরং জিতেছ। মদনবাবু ম্লান হেসে বললেন, না সাহেব, নিছক কাঠের আলমারির জন্য দর হাঁকাটা আমার ঠিক হয়নি। ম্যাকফার্লেন শুধু মাথা নেড়ে বলল, না না, আমারটা মনে হয় না, আমারটা মনে হয় না। মদনবাবু মাঝরাতে ঘুম থেকে উঠে একবার জল খান রোজই। আজও ঘুম ভাঙল। পাশের টেবিল থেকে জলের গ্লাসটা নিতে গিয়ে হঠাৎ শুনলেন পাশের হলঘর থেকে যেন একটু খুটুর খুটুর শব্দ আসছে। ওই ঘরে তার সব সাধের পুরনো জিনিস। মদনবাবু তাড়াতাড়ি উঠে টর্চ নিয়ে পাশের ঘরে গিয়ে হানা দিলেন। টর্চটা জ্বালতে যাবেন এমন সময় কে যেন বলে উঠল, দয়া করে বাতি জ্বালবেন না, আমার অসুবিধে হয়। মদনবাবু ভারী রেগে গেলেন। টর্চের সুইচ টিপে বললেন, আচ্ছা নির্লজ্জ লোক তো, চুরি করতে ঢুকে আবার চোখ রাঙানো হচ্ছে। কে হে তুমি? চোরটা যে কে বা কেমন লোক তা বোঝা গেল না, কারণ টর্চটা জ্বলল না। মদনবাবুর টর্চটা বিস্তর ঝাঁকালেন, নাড়ালেন, উল্টে পাল্টে সুইচ টিপলেন, কিন্তু বাতি জ্বলল না। এ তো মহা ফ্যাসাদ দেখছি। কে যেন মোলায়েম স্বরে বলল, অত ঘাবড়াচ্ছেন কেন? মদনবাবু চোরকে ধরার জন্য আস্তিন গোটাতে গিয়ে টের পেলেন যে তার গায়ে তো জামাই নেই। আজ গরম বলে খালি গায়ে শুয়েছিলেন। হেরে গলায় একটা হাঁক মারলেন, শিগগির বেরো বলছি, নইলে গুলি করব, আমার কিন্তু রিভলভার আছে। নেই। কে বলল নেই? জানি কি না, কিন্তু লাঠি আছে, খুঁজে পাবেন না। কে বলল খুঁজে পাবো না? অন্ধকারে লাঠি খোঁজা কি সোজা? আমার গায়ে কিন্তু সাংঘাতিক জোর, এক ঘুষিতে নারকেল ফাটাতে পারি। কোনোদিন ফাটাননি। কে বলল ফাটাইনি?
জানি কি না আপনার গায়ে তেমন জোরই নেই। আমি লোক ডাকছি, দাঁড়াও। কেউ আসবে না, কিন্তু খামোখা কেন চেঁচাচ্ছেন? চেঁচাবো না? আমার এত স্বাদের সব জিনিস এই ঘরে রয়েছে, আর সেই ঘরে কিনা চোর। চোর বটে, কিন্তু এলেবেলে চোর নয় মশাই। তার মানে? কাল সকালে বুঝবেন। এখন যান, গিয়ে ঘুমোন, আমাকে ডিস্টার্ব করবেন না। মদনবাবু ফের ঘাবড়ে গিয়ে ফিরে এলেন ঘরে। তুরু তুরু বুকে বসে থেকে পাশের ঘরের নানা বিচিত্র শব্দ শুনতে লাগলেন। তার স্বাদের সব জিনিস বুঝি এবারে যায়। দিনের আলো ফুটতেই মদনবাবু গিয়ে হল ঘরে ঢুকে যা দেখলেন তাতে ভারী অবাক হয়ে গেলেন। ম্যাকফার্লেনি সেই কাঠ গ্লাসের পানপাত্রের সেট আর একটা গ্র্যান্ডফাদার ক্লক হলঘরে দিব্যি সাজিয়ে রাখা। এই দুটো জিনিস কিনেছিল দুজন আলাদা খদ্দের। খুশি হবেন কি দুঃখিত হবেন তা বুঝতে পারলেন না মদনবাবু, কিন্তু অনেক ভেবেচিন্তে শেষে খুশি খুশি লাগছিল তার। আবার রাত হলো। মদনবাবু খেয়ে দিয়ে শয্যা নিলেন, তবে ঘুম হলো না। এপাশ ওপাশ করতে করতে একটু তন্দ্রা মতো এলো। হঠাৎ হল ঘরে আগের মতো শব্দ শুনে তড়াক করে উঠে পড়লেন। হল ঘরে গিয়ে ঢুকে টর্চটা জ্বালতে চেষ্টা করলেন। কে? তা দিয়ে আপনার কি দরকার? যান না, গিয়ে শুয়ে থাকুন, আমাদের কাজ করতে দিন। মদনবাবু একটু কাপা গলায় বললেন, তোমরা কারা বাবারা? সে কথা শুনলে আপনি ভয় পাবেন। মানে তা তো একটু ভীতু বটে, কিন্তু বাবারা এসব কি হচ্ছে একটু জানতে পারি না? খারাপ তো কিছু হয়নি মশাই, আপনার তো লাভই হচ্ছে। তা হচ্ছে, তবে কিনা চুরির দায় না পড়ি। তোমরা কি চোর? লোকটা এবার রেগে গিয়ে বলল, কাল থেকে চোর চোর করে গলা শুকোচ্ছেন কেন? আমরা ফালতু চোর নই। তবে আমরা ম্যাকফার্লেন সাহেবের সব চেলা চামুন্ডা। আমি হলুম যে সর্দার, যাকে আপনি কিনেছেন 21,000 টাকায়। আলমারি? আগে আমরা সব ঠিক করেই রেখেছিলুম, যে খুশি আমাদের কিনুক না কেন আমরা শেষ অবধি সবাই মিলেমিশে থাকব। তাই তাই কি? তাই সবাই জোট বাঁধছি, তাতে আখেরে আপনারই লাভ। মদনবাবু এবারে বেশ খুশিই হলেন, তবু মুখে একটু দুশ্চিন্তা প্রকাশ করে বললেন, কিন্তু বাবারা দেখো যেন চুরির দায় না পড়ি। মেলা ফ্যাচ ফ্যাচ না করে যান না, নাকে তেল দিয়ে শুয়ে থাকুন গে, কাজ করতে দিন। মদনবাবু তাই করলেন। শুয়ে খুব মিচকি মিচকি হাসতে গেলেন। হলঘরটা ভরে যাবে। দোতলা তিনতলায় যা ফাঁকা আছে তাও আর থাকবে না। এবার 4 তলাটা আর না তুললেই নয়। গল্পটি এখানেই শেষ হলো। আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।